সন্তান নেয়ার জন্য সহবাসের নিয়মগুলো কি কি? কোন অবস্থানে সহবাস করতে হবে? সহবাস করার পরে কি নির্দিষ্ট ভঙ্গিতে শুয়ে থাকতে হবে? ঘন ঘন বীর্যপাত করলে কি পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায়? এমন অনেকগুলো প্রশ্ন আপনাদের কাছ থেকে এসেছে। এই ভিডিওতে বিষয়গুলো সহজ করে বোঝাবো, একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একজন নারীর কোমরের অংশের মডেল। দেখছেন ছিদ্রটা, এটাই হচ্ছে যোনিপথের ছিদ্র। এদিক দিয়েই রক্ত বের হয়, এদিক দিয়েই বীর্যপাত হয়, আবার এই রাস্তা দিয়েই বাচ্চা প্রসব হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনে ডাক্তার জাহাঙ্গীর কবির ও ডাক্তার তাসনিম জারার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এই নোটিশ পাঠান। নোটিশে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি সহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে সব ওয়েবসাইট, লিংক, গেটওয়ে অবিলম্বে বন্ধ করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। নোটিশে বলা হয়, ডাক্তার জাহাঙ্গীর কবির, ডাক্তার তাসনিম জারা সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পরামর্শের আড়ালে ভিডিও, বক্তব্য এবং ছবির মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে থাকেন। ওইসব ছবি এবং ভিডিও সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে বিনষ্ট করছে। বিষয়গুলো খুবই উদ্বেগজনক এবং দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। নোটিশে অবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করে যথাযথ আইনি পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে। ডক্টর জাহাঙ্গীর কবিরের ব্যাপারে আমি জানি না ভালো, তাসনিম জারার ব্যাপারে যে খুব ভালো জানি না তা না, এগুলো তো আসলে দেখার সময় হয় না। যে ভিডিও নিয়ে ওনার আলোচনা হচ্ছে, যেটা শুরুতে একটু কেটে অ্যাড করলাম, তো এটা নিয়ে অনেকদিন ধরে আলোচনা শুনতেছি, মিমও দেখছি প্রচুর ফেসবুকে, আমি শিওর আপনারাও দেখছেন। একটা মিম এরকম যে মেয়েটা সহবাসের নিয়ম শেখাইতো, সেই মেয়েটা এখন হচ্ছে দেশ চালাবে, কোথায় কি সহবাসের নিয়ম উনি শেখাচ্ছিলেন, তো দেখলাম, আমরা শুনলাম। এবং সেখানে কি করতেছিলেন উনি মেডিকেল সায়েন্স আলোচনা করতেছিলেন, এবং গরিবদের কাছে মনে হয়েছে এটা পর্নোগ্রাফি। ডক্টর জাহাঙ্গীর কবিরের ব্যাপারে আমি জানি না, ওনার ব্যাপারে প্রচুর সমালোচনা হয়। উনি ঝাড়ফুঁক বাবা টাইপের, লাইফ স্প্রিং টাইপের, স্পেশালি যখন লাইফ স্প্রিং প্রতারক চক্র নিয়ে আলোচনা করতেছিলাম তখন প্রচুর আসছে রিকোয়েস্ট যে ডক্টর জাহাঙ্গীর কবিরকে নিয়ে একটু আলোচনা করেন। খুদিন ওনার কন্টেন্ট দেখলেই না আমি বুঝতে পারবো যে ওনার কন্টেন্টে কোয়েশ্চেনেবল এবং প্রবলেমেটিক কিছু আছে কিনা, এবং সেটা কোনো প্যাটার্ন কিনা। একটা দুইটা ভিডিওতে, একটা দুইটা আলোচনায় বা আন্ডারস্ট্যান্ডেবল, মানে এতগুলো ভিডিওর মধ্যে টুকটাক এখানে সেখানে থাকতেই পারে। তো যারা ধরেন বদমাইশি করার জন্য অনলাইনে আসে, তারা এগুলা ধরে প্রতিপক্ষকে ল্যাং মারার চেষ্টা করে। আমার তো আর খেয়ে থেকে কাজ নাই, অনলাইনে ফাইজলামি করার জন্য আসি না, প্রয়োজনীয় কথাবার্তা বলতে সময় বের করে আসি। তো যে কারণে ওনাকে নিয়ে রিসার্চ করে বের করার সময় নাই দেখে তখন আলোচনা করি নাই। তো ওনাদের জেনারিক কন্টেন্ট নিয়ে আলোচনা না করে যেই অভিযোগ আসছে সেই বিষয়ে যদি আলোচনা করি, সবচাইতে অশ্লীল ভিডিওটা যেটা আমরা শুরুতে দেখলাম, যে উনি সহবাসের নিয়ম শেখাচ্ছেন। আচ্ছা, ভালো কথা। এবং এগেন এটা হইতেছে, আমরা সবাই জানি এটা নিয়ে আলোচনা করাটাই অনর্থক, যে এটা কোনো অশ্লীল ভিডিও না এবং এটা কোনো পর্নোগ্রাফিক কন্টেন্ট না। এবং উনি যে এটা আলোচনা করতেছিলেন সেটাও লেজিট আলোচনা। আমরা জানি বাংলাদেশে সত্যিকার অর্থে এই ধরনের প্রচুর কুসংস্কারাচ্ছন্ন মানুষ আছে। আপনি কুসংস্কারাচ্ছন্ন গ্রামের মানুষ কি বলবেন? আমরা সারা জীবন শুনে বড় হয়েছি এগুলা, এবং জীবনের একটা বড় অংশ পর্যন্ত এগুলো বিশ্বাস করে বড় হয়েছি, যেসব মেয়েদের ব্রেস্ট বড়, এটার কারণ হচ্ছে তাদেরকে হইতেছে, এগুলো সারা জীবন শুনে আসছি। আমি শিওর আপনারা অনেকেই শুনছেন যে কোনো ছেলের হাত না লাগলে কখনো ব্রেস্ট এত বড় হয় না। স্কুলে শুনছি, কলেজে শুনছি, সারা জীবন শুনছি। এবং অ্যাগেন সারা জীবন এভাবে জাজ করে আসছি যে যাদেরই হইতেছে, যেসব মেয়েদেরই এক্সেসিভ বড় ব্রেস্ট বা বজম, সারা জীবন এভাবে লিটারেলি ভেবে আসছি যে তাদের বয়ফ্রেন্ড আছে, কোনো ছেলের হাত লাগছে দেখে এরকম হয়। এটা মেইনলি হইতেছে তাদের পারিবারিক জেনেটিক কারণে হয়, হরমোনাল কারণে হয়, মোস্টলি জেনেটিক কারণে হয়। অনেকে আছে স্বাস্থ্য মোটা হয়, স্বাস্থ্য ভালো, অনেকে স্বাস্থ্য কম, শুকনা। যেমন আমরা সারা জীবন শুকনা ছিলাম। আমি যখন ইউএসএতে আসি, আমার অ্যাডভাইজার হচ্ছে একদিন কথা বলতেছিল, এরকম কি নিয়ে কথা হচ্ছিল, তো বলতেছিল যে বাংলাদেশের মতো দেশে ম্যাল নরিশমেন্ট যে জিনিস। পরে আমি বললাম যে আমাদের কিন্তু বাপ মা সারা জীবন আমাদেরকে রুটিন করে খাওয়াইছে, যে প্রোটিন, মাছ, ডিম, তারপর ফ্রুটস, এগুলো রুটিন করে আম্মা সব কাজ রুটিন করে আর কি। আমাদের পড়াশোনা, খেলাধুলা সব কিছু রুটিন করে লাগানো থাকতো বলে। সো বললাম আর কি যে আমাদের রুটিন করে অলমোস্ট প্রোটিন ইনটেক, তারপর কার্ব, এগুলো অলমোস্ট খাওয়ানো হয়েছে, যে সকালে নাস্তায় এই প্রোটিন থাকতে হবে, যাবে। স্বাস্থ্যের কোনো পরিবর্তন হয় নাই আমাদের, কেন? আমাদের জেনেটিক কারণে। এবং এটা শুধু আমাদের বলতে লাইক ইভেন বাংলাদেশিদের
জেনেটিক অলমোস্ট বলতে গেলে ব্যাপারটা এরকম। আমরা যত খাওয়া দাওয়াই করি, একটু অন্য আলোচনা হচ্ছে, তারপরও এটা আলোচনা করা ইম্পর্টেন্ট, এটা বোঝার জন্য যে তাসনিম যারা যে আলোচনাগুলো করতেছিলেন এগুলো বাংলাদেশের প্রচুর মানুষ কুসংস্কারে থাকে, এগুলো জানে না বিধায় এগুলো বিশ্বাস করে এবং আমরা সারা জীবন বিশ্বাস করে আসছি, রাইট? সো আমি এটা নিয়ে আলোচনা করছিলাম অতীতে যে পৃথিবীতে সবচাইতে কম প্রোটিন ইনটেক করে হইতেছে বাংলাদেশ, মাই ব্যাড, মিট ইনটেক বাংলাদেশ অথবা লাইক নিচের 10টা দেশের মধ্যে একটা, আমার সম্ভবত সবচাইতে কম মিট আর কি ইনটেক বাংলাদেশের। তো এটা হইতেছে একটা বোঝার জন্য একটা ইন্ডিকেটর যে যেই দেশে মিট কনজাম্পশন বেশি হয় সেই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো, আর যে দেশে মিট ইনটেক কনজাম্পশন যত কম সেই দেশের অর্থনৈতিক অবস্থা তত দুর্বল হয়। সো এটা ইন্ডিকেট করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন, এবং এগেন মিট প্রোটিন এগুলো স্বাস্থ্যের জন্য ভালো, এবং এই কারণে আমাদের শরীর স্বাস্থ্য ইভেন আইকিউ সহ বাড়ে না। না, অবশ্যই এখানে বাংলাদেশের একটা ব্যাপার আছে। আমি এটা পরে চিন্তা করে দেখলাম যে এটা কিভাবে এক্সপ্লেইন করা যায়। চিন্তা করতে গিয়ে মনে হলো যে আমাদেরকে যেটা বলে আমরা নদীমাতৃক দেশ, মাছে ভাতে বাঙালি। সো আমাদের ওইদিকে বঙ্গোপসাগর, এদিকে প্রচুর নদী নালা, আমরা প্রচুর মাছ খাই, মাছে ভাতে বাঙালি। সো মাছও কিন্তু একটা প্রোটিন, এটা মিট না কিন্তু প্রোটিন, রেড মিট না কিন্তু প্রোটিন। নাও এক প্রোটিন দিয়ে আপনি আরেক প্রোটিনের ঘাটতি তো পূরণ হবে না, আপনাকে মিটের প্রোটিন মিট থেকে খাইতে হবে, রেড মিটের প্রোটিন রেড মিট থেকে খাইতে হবে, এটা আপনি মাছ দিয়ে পূরণ করতে পারবেন না। সো সেই ঘাটতি আমাদের আছে সারা পৃথিবীতে, আমরা যে সবচেয়ে কম মিট ইনটেক করা মানুষ, এবং সেইখানে কারণে আমাদের যে ঘাটতি সেই ঘাটতি আছে। হাউএভার এগেন আমাদের প্রচুর মাছ খাই, আমরা প্রোটিন ইনটেক হয় অ্যানাদার ওয়ে, যেই কারণে হয়তো আমাদের গোস্ত খাওয়ার পরিমাণ এই পরিমাণ কম যে পৃথিবীর সবচেয়ে কম। তো যাই হোক, এগুলো ওভারঅল নির্দেশ করে যে আমাদের ফুড হ্যাবিট, আমাদের জেনেটিক কীভাবে হইতেছে ডিফাইন্ড হয়, অল দ্যাট স্টাফ। তো যে কারণে বলতেছিলাম যে ধরেন আমরা যেরকম শুকনো ছিলাম আজীবন, যত খাওয়া দাওয়া করি স্বাস্থ্য হয় নাই, এটার কারণ হচ্ছে এগেন আমাদের জেনেটিক এবং আমাদের এই জিওগ্রাফি আর সব কিছু মিলে। কিন্তু সারা জীবন আমি শিওর সবাই পোলাপান যারা আছে, মেয়েরা জানেন এগুলো শুনে কিনা আলাপ আলোচনা, ছেলেরা যারা আলোচনা শুনতেছেন সবাই জানেন, আমরা সারা জীবন শুনছি যে ছেলে শুকনা সে মাস্টারবেট করে, এবং সে মাস্টারবেট করে বিধায় হইতেছে এরকম শুকনা, গাল চাপা ঢুকে গেছে কেন, এটার মানে মাস্টারবেট করে, গাল চাপা ঢুকে গেছে এটার মানে কি গাঁজা খায়, এরকম। তো গাঁজা খাটা আমার ধারণা সবাই শুনছেন, এগুলা আমাদের সমাজে বলে বেড়ায়, আর ছেলেরা সবাই শুনে আসছে মাস্টারবেট করে। এবং স্পেশালি আমি যেহেতু সারা জীবন শুকনা ছিলাম, সারা জীবন এই ধরনের জাজমেন্টের শিকার হয়েছি যে নাও ফর রেকর্ড, অন দ্য রেকর্ড যেটা বলি সেটা হচ্ছে মাস্টারবেট আমি সারা জীবনে করি না। এটা এগেন আবার আমার ফ্রেন্ডরা শুনলে বিশ্বাস করতো না। তো হুজুর ফ্যামিলি থেকে উঠে আসছি এবং সারা জীবন হুজুর ছিলাম, তো এই ইমপ্রেশনের কারণে আমি জানতাম এটা হারাম, যদিও পরবর্তীতে আমি এখন আর এই ফতোর সাথে একমত না। সেটা আবার কি মিন করে বেশি ভালো নামি করবেন না। তো পরবর্তীতে আমি আমার ছোট মুফতির ফতোয়া হচ্ছে যে না, মাস্টারবেট হারাম না। হাউএভার সারা জীবন আমি সেটা জেনে আসছি, ইউনিভার্সিটির শেষ পর্যন্ত জেনে আসছি। এই ধরনের কুসংস্কারগুলো আমরা সারা জীবন শুনে বড় হয়েছি, এগুলা ছেলেরা মেয়েরা এগুলার শিকার হয়েছে। এবং এই যে বলতেছিলেন তাসলিম, যারা যে কোন দিকে হয়ে সহবাস করলে ছেলে বাচ্চা হবে না হবে, এগুলার বাংলাদেশে প্রেভেলেন্ট, সবাই বলে বেড়ায়। তো যেই কারণে উনি একজন ডাক্তার হয়ে উনি এগুলো অ্যাড্রেস করতেছেন এবং মানুষের ভুল ধারণা ভাঙা, যে বলতে গেলে অনেক কথাই বলতে হবে রাইট, যে সেক্স করার বিষয়ে প্রচুর ভুল ধারণা, নারীর সেক্সুয়ালিটি নিয়ে প্রচুর ভুল ধারণা, পুরুষের সেক্সুয়ালিটি নিয়ে প্রচুর ভুল ধারণা আছে, আমরা জানি বাংলাদেশে, রাইট? কোনো ধরনের এডুকেশন নেই আমাদের, রাইট? সিম্পলিফাই করে নিয়ে আসে, কোনো ধরনের শিক্ষা দীক্ষা নেই, খালি কুসংস্কার আর হইতেছে পান্ডামি চলে এই দেশের মধ্যে। তো এই বাস্তবতায় ভদ্রমহিলা রাইট, একজন ডাক্তার, উনি একজন সার্টিফাইড ডক্টর, উনি সেখানে রাইট জিনিসটা শেখানোর চেষ্টা করতেছিলেন, সেইটাকে এরা এই জায়গায় নিয়ে আসছে। নাও এগেন এই পুরো আলোচনাটা আমাদের আসলে অর্থহীন এবং সময়ের অপচয়, কারণ এগেন আমরা সবাই জানি যে এটা কি কারণে করা হচ্ছে, এবং এটা এই পয়েন্ট এস্টাবলিশ করার কিছু নাই, বা এটা নিয়ে এত কথা বলার কিছু নাই যে সেখানে উনি কোনো পর্নোগ্রাফিক কন্টেন্ট ছিল না বা আলোচনা করতেছিলেন না, এবং সেখানে মেডিকেল সায়েন্স হচ্ছিল। আচ্ছা, এখন কেন ওনার নামে এটা হচ্ছে এবং এটা কি মিন করে এবং এটার ইমপ্লিকেশনস কি? এটা কি মিন করে সেটা আমরা সবাই জানি, যে নানান ধরনের ল্যাং মারার চেষ্টা করা হয় এই দেশের মধ্যে। না, এই মুহূর্তে ওনারা কিন্তু ক্ষমতায় আছেন, তাসনিম জারারা, ওনারা এনসিপি পার্টি, ওনারা কিংস পার্টি, রাইট? কিংস পার্টি, উইচ ইজ ট্রু। ওনারা এই মুহূর্তে কিংস পার্টি, ওনারা এই দেশ চালাচ্ছেন, ওনারা দেশ স্বাধীন করে নিয়ে আসছেন, ওনারাই হোমরা চোমরা, বিএনপি দাঁড়াইতে পারতেছে না এনসিপির সামনে, সারাদিন এনসিপিকে নিয়ে ফুসফুস করে বিএনপি, কি পরিমাণ পাওয়ার পজিশন এনসিপি আছে। তো এই মুহূর্তে এনসিপি হচ্ছে কিংস পার্টি, এই মুহূর্তে এনসিপি হচ্ছে দেশ চালাচ্ছে, এই মুহূর্তে এনসিপি হচ্ছে রাজা। এর মধ্যে তাসনিম জারার বিরুদ্ধে এই একটা কিছু হবে না, কোনো কোথাও যাবে না। সো এটা আমরা সবাই বুঝতে পারি। এইখানে অ্যালার্মিং এবং কনসার্নিং জায়গা যেটা, সেটা হচ্ছে ওনারা তো সারা জীবন কিংস পার্টি থাকবেন না, কিছুদিনের মধ্যে একটা নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পর বিএনপি ক্ষমতায় আসবে অথবা জামাত ক্ষমতায় আসবে, তখন ওনার কি অবস্থা হবে সেটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। উই নিড টু লুক অ্যাহেড, আমাদেরকে একটু ফরওয়ার্ড লুকিং এবং ফরওয়ার্ড থিঙ্কিং হতে হবে। আমাকে ইনবক্সে মেসেজ করছেন করে পাঠাইছেন ওই যে আসিফ মাহমুদ উপদেষ্টা, ওনার বাবা ঠিকাদারি করতে গিয়ে ধরা গেছে, এবং হইতেছে আরও উপদেষ্টা ধরা খাচ্ছে। 2 দিন আগে আমি শেয়ার করছি ফেসবুকে, দেখছেন আরেক মাওলানা এনসিপির নেতা মুহতারাম ইয়াহিয়া খামিন ধরা গেছে। এত বড় তারি, বাবারে বাবা, আপনি পাগড়ি মাথায় বুঝেন, সুন্নতটা কোন জায়গায় নিয়ে গেছে উনি? বাংলাদেশে পাগড়ি পরে ঘুরতেছে, শুধুমাত্র দাড়ি রাখলে হবে না, শুধুমাত্র এত বড় চুল রাখলে হবে না, যত রকম সুন্নতি বেশভূষা আছে, একেবারে ইয়াহিয়া খামিনের বড় ভাই কিয়াহিয়া খামিন।
এখন অব্যাহতি দেওয়া হয়েছে ওনাকে কমিশন বাণিজ্য থেকে, এবং বোঝার চেষ্টা করেন কি পরিমাণ পান্ডামি করলে এরকম অ্যাকশন নেওয়া হয়। কারণ এনসিপি পার্টি এই মুহূর্তে তারা একটা নতুন ছাত্রদের পার্টি, এখান থেকে এরকম একটা নেতৃস্থানীয় কাউকে দুর্নীতির অভিযোগে সরায় দেয়া মানে তাদের মুখে একটা বিশাল চপেটাঘাত। সারা দেশ দেখবে, সমালোচনা হবে। আপনার এই যে সার্জিস আলমের এটা নিয়ে তো সারা দেশ আলোচনা হয়েছে, তাও কিন্তু কোনো ব্যবস্থা নেয় নাই। চোখের সামনে ঘটা দুর্নীতি, যেটা নিয়ে আমরা খবরাখবর জানতে পারতেছি, প্রচুর আলোচনা হয়েছে সার্জিস আলমের এই দুর্নীতি নিয়ে, সেইখানে সার্জিস আলমকে কিন্তু বহিষ্কার করা হয় নাই। তাহলে চিন্তা করেন এই লোককে কত বড় আকাম করতে হবে যেটার জন্য সারা দেশের সামনে সমালোচনার মুখে পড়েও বহিষ্কার করতে বাধ্য হয়েছে এনসিপি পার্টি। তো এদিকে আমরা আবার জানতে পারতেছি, আজকে ওই যেটা বললাম, ওই ভাই আমাকে যে শেয়ার করেন দুঃখ প্রকাশ করলেন যে ভাই দেশে কি শুরু হয়েছে, এগুলো কি হচ্ছে। তখন আমি বললাম আর কি যে এগুলো তো অসভ্যদের চিন্তা চেতনায় অসভ্য, আপনারা যে কি আশা করেন। তখন উনি ভদ্রলোক বললেন যে আপনি তো শুরুতে এই কথা বলছিলেন, তো আপনাদের রিয়েলাইজেশন যে কেন দেরিতে আসে ওইটা আমি বুঝি না। তো আমরা যেটা জানতে পারতেছি, উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা কি করছে ঠিকাদারির কাহিনী একটু শুনে নেই তো। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সাইরের ফেসবুক পোস্টের পর এ নিয়ে মুখ খুলেছেন উপদেষ্টা। বৃহস্পতিবার বেলা 11:30টার পর ফেসবুকে দেওয়া পোস্টে বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। পোস্টে তিনি লিখেন, প্রথমেই বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। বুধবার রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে স্বীকৃত ঠিকাদারির লাইসেন্সের বিষয়টি জানতে চাইলে বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স করেছেন। বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজ হলো গণমাধ্যমে, নানা আলোচনা সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম। আমার বাবা একজন স্কুল শিক্ষক, স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। পোস্টে তিনি আরও লিখেন, রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারেন, তবে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেনি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আচ্ছা আচ্ছা, কি একটা কোইন্সিডেন্স। চিন্তা করেন, আসিফ মাহমুদ যে ইয়েতে আছেন ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টে ওনার বাবা একজন স্কুল শিক্ষক, গতকাল পর্যন্ত একজন নিরীহ স্কুল শিক্ষক ছিলেন, এখন উনি ঠিকাদারি করে বেড়াচ্ছেন। হ্যাঁ, ওনার ছেলে হইতেছে হইতে না হইতে ঠিকাদারি করে বেড়াচ্ছেন। আমরা যে শুনছিলাম, আমাদেরকে বইয়ে পড়াছিল কিন্তু এগুলা, যে হাতে বন্দুক আসলে এক নিরীহ মানুষটার চোখ হইতেছে নিরীহ কবুতরের দিকে যায়, রাইট? সো এরকম হাতে পাওয়ার চলে আসলে, হাতে বন্দুকটা চলে আসলে, তখন খালি এই যে আরেকটা প্রবাদ আছে না, যে ওয়েন ইউ আর হ্যামার এভরিথিং লুকস লাইক এ নেল, এই টাইপের আর কি। হ্যাঁ, হাতে যখন ক্ষমতা চলে আসে তখন কোথায় যে বাইরাবাড়ি করবো, কোথায় খাবো, কোথায় ভাগাভাগি করবো। এবং আমি নিজেকে দাবি করতেছি না যে আমি বিশাল উলিয়া উলিয়া চলে আসছি, মেয়েদের চেয়ে আলাদা কিছু, খুব ভদ্রলোক। ক্ষমতা এমন এক জিনিস, সেখানে গেলে হয়তো আমি এগুলো ফান্ডামি শুরু করে দেবো, মাথা মুথা কাজ করবে না। এই কারণেই আমাদেরকে আল্লাহ পাক বলছেন যে তোমরা গন্ধম ফলের কাছেও যায় না। এই কারণে আমি জীবনও বিসিএস পরীক্ষা দেই নাই, দেওয়ার কোনো চিন্তা। আমার ফ্রেন্ডরা জানে সারা জীবন ইউনিভার্সিটি সবাই বিসিএস দেবে। আমি ফার্স্ট ইয়ার থেকে আমার কথা যে আমি জীবনে বিসিএস দিব না, এই পান্ডামিতেই যাবো না আমি। এখন যেটা হচ্ছে যে এই দেশের তো অবশ্যই কোনো ভবিষ্যৎ নাই। আপনাদেরকে বলে আসতেছি এতদিন ধরে, আপনাদেরকে কেন বুঝাইতে পারতেছি না সেটা আমি বুঝতেছি না। খালি নির্বাচনের অপেক্ষা করতে হচ্ছে না। এর মধ্যেই দেখতে পাচ্ছেন কি চলতেছে এবং কারা করতেছে দেখতে পাচ্ছেন। আপনাদের একদম ফির উলিয়া উলিয়া কিহাইয়া খামিন থেকে শুরু করে, মনে করেন হুজুর থেকে শুরু করে আলেম জালেম ছাত্র নেতা থেকে বাদ নাই, সবাই খাচ্ছে এবং সবাই করতেছে। তো এই কারণে আমি বলতেছি আর কি যে আপনার আইনের শাসন, যে কথাটা আমি বলছি যে আমি বিপ্লব বাড়া নিয়ে কথাটা বলতে শুরু করছি সেদিন থেকে, যখন আমি দেখলাম যে আইনের শাসনের প্রতি এদের কারো কোনো রেসপেক্ট নাই। আপনি আজকে এইরকম থাকবেই, যেটা বললাম, হাতে পাওয়ার আসলে সব মানুষ দুর্নীতি করার চেষ্টা করবে, সব মানুষ একটু বিগড়ে যাবে। তাহলে সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করব? সেটাকে ম্যানেজ করবো প্রতিষ্ঠান দ্বারা, স্বাধীন প্রতিষ্ঠান দ্বারা, আইনের শাসন দ্বারা। প্রতিষ্ঠানের ভূমিকা নেবে। আইনের শাসন যদি আপনি নিশ্চিত করতে পারেন, তারপর যা হবে এগুলো সব মানবিক। এগুলো পৃথিবীর সকল দেশে আছে, যেসব দেশে আইনের শাসন আছে শতভাগ স্বাধীন প্রতিষ্ঠান, সেই সব দেশেও এরকম ব্যত্যয় ঘটে, এরকম বিচ্যুতি ঘটে চারিত্রিক, এটা ঘটতে বাউন্ড। কিন্তু সেগুলাকে যখন আপনি নিশ্চিত হন আপনি অপরাধ করলেই আপনার বিচার হবে, তখন মানুষ অপরাধটা করবে না। অ্যাজ লং এজ আপনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতেছেন না, প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করতেছেন না, সেখানে আপনি বিপ্লব মারানিরা এসে আপনাকে বড় বড় কথা বলে আমরা ফ্যাসিস্ট নিধন করছি, এই দেশে ফ্যাসিস্টের কোনো জায়গা নাই, আওয়ামী লীগকে বিতরণ করলে দেশ সুসভ্য হয়ে যাবে। ওকে, ভালো। তো আমি এখানে আই এম নট বিং এ হেটার, অনেস্টলি আই এম নট বিং এ হেটার। এই দেশের কোনো ফিউচার ফাকিং নাই। যেই দেশের আইনের শাসন নাই, যে দেশের রুল অফ ল নাই, যে দেশের আইনের শাসন রুল অফ লর প্রতি একটা মানুষের কোনো রেসপেক্ট নাই। বিপ্লব বাড়ানি থেকে শুরু করে আমার আশেপাশে যত শিক্ষিত উচ্চশিক্ষিত কারো কোনো রেসপেক্ট নাই আইনের শাসনের প্রতি। ওকে ফাইন, এটা একটা হেল হোল, সেটার পার্ট না হইলে হয় ভদ্রলোকদের, রাইট? তারা স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে একটা হেল হোল, একটা শিট হোল কান্ট্রি থাকতে চাচ্ছে। সো ওকে ফাইন।